নবনীর কথায় এক মুহূর্তের জন্যে থমকে রইল রাফসা। সে সঠিক শুনেছে তো? নিশ্চিত হতে পুনরায় জিজ্ঞেস করে রাফসা। কি বললেন ফুপি? শান্ত গলায় বলে নবনী। আমার জাহিনের বউকে দিয়ে আমি কাজের লোকের কাজ কেন করাবো? তুমি যেমন এ বাড়ির বউ তেমনি মুত্তাসনিমও এ বাড়িরই বউ। রাফসার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এত বড় একটি সত্যি কিভাবে তার অজানা? সকালে আনানকে বলা সত্ত্বেও একটিবার সেও বলল না। মাথা কেমন ভনভন করতে লাগল রাফসার। ততক্ষণে মুত্তাসনিমের হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে নবনী। নবনীর এরূপ আচরণে ভেতর থেকে অনেকটা খুশি হয় মুত্তাসনিম। তার সব অপমানের জবাব যেন ছিল এটা। ক্লান্ত মুত্তাসনিম বিষণ্ণ গলায় বলল, মা আমি উপরে যাব এখন। ফ্রেশ হতে হবে আমায়। চোখে মুখে অপরাধী ভাব। চরম অনুতপ্ত নিয়ে বলে নবনী, তুই খুব কষ্ট পেয়েছিস তাই না? ওষ্ঠ ছড়িয়ে হাসে মুত্তাসনিম। অপর হাতটা নবনীর হাতের উপর রেখে বলে, একটুও যে পাইনি তা বলবো না, তবে এখন একটুও কষ্ট নেই। মুত্তাসনিমের কথায় আশ্বস্ত হয় নবনী। মাথায় খানিক হাত ভুলিয়ে উপরে পাঠিয়ে দেয় মুত্তাসনিমকে। যাওয়ার আগে সে জানিয়ে যায় আজকে নিজেই রান্না করবে আর নবনীনেও বলে চিলেকোঠায় গিয়ে ডিনার করতে। খুশি মনে রাজি হয়ে যায় নবনী। নৈশবেলার নিকষ কালো অন্ধকারে বেলকনির আলো নিভিয়ে দাঁড়িয়ে আছে রাফসা। আজকেও আকাশে মেঘ করেছে বেশ। অযাচিত কত শত প্রশ্ন মনে উকিঝুঁকি করছে। কিছুতেই কোনো হিসেব মেলাতে পারছে না। হঠাৎই আনানের অস্তিত্ব অনুভব করে রাফসা। পেছনে থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কোনো হেলদোল নেই রাফসার। জড়ানো কণ্ঠে বলে আনান, রাফুর কি মন খারাপ আজ? তড়িৎ গতিতে প্রশ্ন ছড়ে রাফসা। তুমিও আমায় মিথ্যে বললে আনান? চমকে উঠে আনান। দ্রুততার সাথে রাফসাকে ছেড়ে দাঁড়িয়ে সিরিয়াস ভঙ্গিতে বলে, কি নিয়ে মিথ্যে বললাম তোমায়? ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে রাফসা। পরক্ষণে বলে, সকালে তোমাকে কত শত প্রশ্ন করলাম, একটা বারের জন্যে বললে না মুত্তাসনিম যে জাহিন ভাইয়ার বউ। রাফসার কথায় আরও এক দফা চমকে উঠে আনান। এই গোপন কথার খোঁজ সে কি করে পেল? আমতা আমতা করে বলে আনান, আসলে বিয়েটা সেভাবে হয়নি, মানে লোক জানানোর মতো। তুমি কি করে পেলে এ খবর? ঘুরে দাঁড়ায় রাফসা। আনানের চোখে চোখ রেখে বলে, হোক যেভাবে, বিয়ে তো আর সামান্য ব্যাপার নয়। এত বড় কথাটা লুকিয়ে গেলে কি করে? আরে এই বিয়ের কোনো মূল্য আছে নাকি? দয়া করে ওই মেয়েকে বিয়ে করেছে জাহিন। আদৌ ওদের সংসার টিকে কিনা কে জানে। এসব সম্পর্কের মারপ্যাচ জাহিন কখনোই পছন্দ করত না। এবার ভাবো সে কি করে সম্পর্কে জোড়ালো। সাধারণ কথা এত কেন প্যাচাচ্ছ বুঝতে পারছি না। যাই হোক, এই মেয়েটার তো তোমার বন্ধু আতিকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তবে তার মৃত্যুর পর জাহিন ভাইয়ার সাথেই বা কবে বিয়ে হল? ছোট্ট একটা শ্বাস ফেলে বলে আনান, আতিকের মৃত্যুর পরদিনই জাহিনের বিয়ে হয়। মেয়েটা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল।
বাধ্য হয়ে জাহিন বিয়ে করে নেয়। সেদিন আমরা কেউ উপস্থিত ছিলাম না ওর বিয়েতে। শুধু দাদু মনি ছিল। করুণা করেছে জাহিন। মৃদু শব্দ করে হাসে রাফসা। এত বোকার মতো কেন কথা বলো আনান? নিজের জীবন বিসর্জন দিয়ে তো আর কেউ কাউকে দয়া করুণা করবে না। আচ্ছা ভাইয়া যেন কোনো বিভাগে আছে? নিউরোলজি বিভাগে। আর মুতাসনিম মেয়েটা? ওর সম্পর্কে কতখানি জানো তোমরা? ফের ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে আনান। কিছুই না। আদৌ বাবা মা আছে কিনা কে জানে। পড়াশোনাটাও অত না। এরকম একটা মেয়ে যে কিনা ভাইয়ার যোগ্যর ধারের কাছেও না। আমি কিছুই বুঝতে পারছি না। চুপ করে দাঁড়িয়ে আছে আনান। এ বিষয়ে বলার মতো উত্তর তার কাছে নেই। পিনপতন নীরবতার পর বলে রাফসা, একটা কথা জিজ্ঞেস করি আনান? বিষয়টা খুবই স্বাভাবিক নিবে। আমি শুধু জানার জন্যে জিজ্ঞেস করব। হুম বলো। জাহিন ভাইয়ার কি দাদু বাড়ি নেই? তারা তোমাদের এখানে পড়ে আছে যে? দাদু মনি কি সবার সম্পত্তির ভাগ বুঝিয়ে দিয়েছে? কয়েক সেকেন্ড চুপ থেকে বলে আনান, দাদু মনির ইচ্ছাতেই থাকে এখানে। সম্পত্তি ভাগ করতে চাইলেও ফুপি কখনো রাজি হয়নি। বলেছে সবটাই বাবার। অন্য কোথাও থাকলে তো সারাক্ষণ একা থাকতে হতো ফুপিকে। আর জাহিন তো মাসে সপ্তাহে আসে। আর এবাড়ির খরচ বেশিরভাগই জাহিন দেয়। বাবা অনেক নিষেধ করে তবুও ফুপি মানে না। নিজের মতো করে খরচ করে সংসারে। আলাদা বাসায় উঠার এবিলিটি তাদের আছে। বলতে পারো পিছু টানে পড়ে আছে। কথা শেষ করেই বলে আনান, প্রচুর ক্ষুধা লেগেছে রাফু। সেই কখন ফিরেছি। খাবার দিবে চলো। হু। আজকে সকাল সকাল জেগেছে মুত্তাসনিম। কালকে রাতে তাড়াতাড়ি ঘুম চলে এসেছিল। নবনী অনেক বলা সত্ত্বেও জাহিনের রুমে যায়নি মুত্তাসনিম। রাফসার বলা কথাগুলো বারবার মনে পড়েছে। ও বাড়ির সব লোক নিশ্চয়ই ঝেঁকে ধরত তাকে। এমনিতে তাদের আচার ব্যবহার মোটেও ভালো লাগে না মুত্তাসনিমের। তৈরি হয়ে বের হবার আগ মুহূর্তে খেয়াল হয় অবশিষ্ট আর জুতা নেই তার কাছে। মিনা খালার জুতা তার পায়ে ঠিকঠাক হয় না। হাতে এই মুহূর্তে টাকাও নেই নতুন জোড়া কেনার। ধপ করে খাটে বসে পড়ে মুত্তাসনিম। চোখে মুখে বিরক্তি। পরক্ষণে নিচে এসে কলিং বেল চাপে মুত্তাসনিম। কয়েক সেকেন্ড সময় নিয়ে দরজা খুলে দেয় নবনী। হাফ ছেড়ে বাঁচে মুত্তাসনিম। হাসি মুখ নিয়ে বলে নবনী, কিরে সকালের খাবার খেয়েছিস? হুম খাওয়া হয়েছে। এখনই চলে যাচ্ছিস? মাথা নাড়িয়ে হুম বলে মুত্তাসনিম। হাত জোড়া পেটের কাছে নিয়ে কচলাতে থাকে। ইতস্তত ভাব সারা মুখ জুড়ে। বিষয়টা খেয়াল হতেই বলে নবনী, কিছু বলবি? হুম। মানে আপনার একজোড়া জুতো হবে? পুরনো হলেই হবে। চট করে মুত্তাসনিমের পায়ের দিকে তাকায় নবনী। নগ্ন পায়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। উদাস কণ্ঠে বলে নবনী, ছেলেটা আমার বড্ড হেয়ালিপনা।
তার বউয়ের কখন কি লাগবে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সত্যিই আমি লজ্জিত। নবনীর কথা মুত্তাসনিমকে আরও অস্বস্তিতে ফেলছে। ছেঁড়া জুতো জোড়ার উপর প্রচণ্ড রাগ হচ্ছে। আর কয়েকটা দিন পর ছিঁড়লে কি হতো? ততক্ষণে নবনী গিয়ে একজোড়া জুতো এনে দেয়। সেটা পায়ে পড়তেই মুত্তাসনিম খেয়াল করে তার পায়ের মাপ মতো হয়নি। পায়ের পেছনে দিকটা কিছুটা বের হয়ে আছে। ছোট্ট একটা তপ্ত শ্বাস ছাড়ে মুত্তাসনিম। পরক্ষণে হাসি মুখ নিয়েই বলে, এতেই হবে। গটগট করে চলে যায় মুত্তাসনিম। ঠায় দাঁড়িয়ে থাকে নবনী। মেয়েটাকে বড্ড অদ্ভুত লাগে। অল্পতেই কেমন তুষ্ট। ফোনের শব্দ হতেই ঘোর কাটে নবনীর। দৌড়ে রুমের দিকে ছোটে। যা আন্দাজ করেছিল তাই, জাহিন কল করেছে। কিঞ্চিত রেগে আছে নবনী। তবুও ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে শান্ত পুরুষালী কণ্ঠ ধীরভাবে বলে, কি করছো মামনি? মুত্তাসনিমকে বিদায় দিয়ে আসলাম। কয়েক সেকেন্ড চুপ থেকে বলে জাহিন, মুহু কি টিউশনিতে চলে গেছে? কথার প্রসঙ্গ পাল্টে বলে নবনী, এত বেখেয়ালি হলে কি করে হয় জাহিন? মায়ের কথা বুঝতে না পেরে বলে জাহিন, কি ব্যাপারে মামনি? মেয়েটা কখন খায় কখন কোথায় যায়, কি অবস্থায় আছে আদৌ কি জানতে চাস তুই? বিয়ে নামক সম্পর্কে শুধু জড়ালেই হয় না, তার সাথে অপর মানুষটার দায়িত্ব নিতে হয়। সুখ দুঃখ সবটা ভাগ হয় তখন। এত ব্যস্ততা দিয়ে জীবন চলে না জাহিন। মায়ের কথার প্রত্যুত্তরে কি বলবে জাহিন? মুহুর সাথে এখনো জোরতা কাটাতে পারেনি ভালো করে। তেমনভাবে তো মেয়েটার খোঁজটাও নেওয়া হয় না। সময় দেওয়া তো বহু দূরে। এই নিয়ে আবার অভিযোগ করে বসেনি তো মেয়েটা। কি হয়েছে মামনি? সহসা ভঙ্গিতেই বলে নবনী, মেয়েটা আজ পুরনো একজোড়া জুতো চাইতে এসেছে আমার কাছে। আমি খুব লজ্জায় পড়েছিলাম তখন। আমি তো ঘুণাক্ষরেও টের পাইনি তুই যে মেয়েটার প্রতি এত উদাসীন। তাহলে তার কখন কি লাগবে সবটা দায়িত্ব আমিই নিতাম। নামেই স্বামী হয়ে থাক তুই। চুপ করে আছে জাহিন। এখন পর্যন্ত মুহুকে কিছুই দেওয়া হয়নি তার। মেয়েটার চরম আত্মসম্মান বোধ। কখনো তো কিছু চাইনি। চুপ করে আছিস যে এখন? বলার ভাষা নেই। এখন অবধি মেয়েটাকে আপনি থেকে তুমিতেই সম্বোধন করতে পারলি না। এত কিসের দূরত্ব জাহিন? মা হলেও বিষয়টা আমি জানতে চাই। খানিক নীরবতা নিয়ে বলে জাহিন, বিয়ে হুট করে হয়েছে মামনি। আদৌ মুহু এ বিয়েতে রাজি ছিল নাকি আমার জানা নেই। উনিও আমায় সম্পূর্ণ রূপে চায় কিনা সেটা নিশ্চিত হতে হবে। তবেই এই দূরত্ব ঘুচবে। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলে নবনী, বিয়ের সময় মেয়েটাকে কিছুই দিতে পারিনি আমি। তোর বাবা যা কিছু দিয়েছিল তা আমি পুনরায় ফিরিয়ে দিয়ে এসেছি। তোর নানুমণি যা দিয়েছে সেগুলো মায়ের কাছেই আছে। দরকার পড়েনি তাই চাইওনি। আমি চাই মুত্তাসনিমকে নিয়ে হানিমুনে যা তুই। তার সম্পূর্ণ খরচ আমার। আবারও খানিক নীরবতা। পরক্ষণে বলে জাহিন, তুমি মুহুকে জানাও মামনি। তোমার ছেলের বউ রাজি থাকলে আমি অবশ্যই তার জন্যে সময় বের করব।
আজকাল প্রকৃতিকে বোঝা বড্ড দায়। মুহূর্তের মধ্যে বিচিত্র রূপ ধারণ করে। রোদের মধ্যেও ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। পরন্ত বিকেলের নরম রোদবৃষ্টি গায়ে মেখে হাঁটছে মুত্তাসনিম। নবনীর জুতা জোড়ায় চোখ পড়তেই বুঝতে পারে বেশ দামি জুতা জোড়া। আদৌ এত দামি জুতা কখনো দেখেছে কিনা জানা নেই মুত্তাসনিমের। পায়ে দেওয়া তো বিরাট সৌভাগ্য। রোদের আলোয় জুতার উপরের নীল রঙা স্টোনগুলো হীরার মতো জ্বলজ্বল করছে। ছোট্ট একটা তপ্ত শ্বাস ছেড়ে রিকশা ডেকে নেয় মুত্তাসনিম। বিকেল হলেই প্রায়শই রিকশায় দেখা মেলে কপতি। হাতে হাত রেখে কেউ বা কাঁধেও মাথা এলিয়ে রাখে। গন্তব্য বুঝি অজানা থাকে। নিষ্পলক কেবল দেখে যায় মুত্তাসনিম। চিলেকোঠার রুমে বসে আছে নবনী। বেলা গড়িয়ে এখন বিকেল। মুত্তাসনিমের অপেক্ষায় নবনী। ঠিক সময় এসে হাজির হয় মুত্তাসনিম। মুখে প্রসন্ন হাসি নবনীর। মুত্তাসনিম খানিকটা অবাকই হয়। নিচে অবশ্য নবনীর খোঁজ করে এসেছিল। তেমন কেউ উত্তর দেয়নি বিধায় উপরে চলে এসেছে। বিছানার উপর চোখ পড়ে মুত্তাসনিমের। অগণিত ব্যাগ রাখা, রংবেরঙের ব্যাগ। সেদিকে তোয়াক্কা না করে বলে মুত্তাসনিম, এই সময় আপনি এখানে? দুপুরে খাওয়া হয়েছে? মুখে হাসি রেখেই জবাব দেয় নবনী। হ্যাঁ, খেয়েছি। তুই ফ্রেশ হয়ে আয় তো। আলগোছে জুতা জোড়া হাতে তুলে নেয় মুত্তাসনিম। পুরনো ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে বলে, আমায় ডাকতে পারতেন তো মা। কষ্ট করে আপনার না আসলেও হতো। ব্যাগগুলো নিয়ে নাড়াচাড়া করছিল নবনী। পরক্ষণে শান্ত কণ্ঠে বলে, আমার যখন ইচ্ছে করবে আমি আসব। আমার মেয়েটা তো আর আমার কাছে কাছে থাকে না। সব সময় চোখের দেখাটাও দেখা হয় না। ছোট্ট একটুখানি মলিন হাসে মুত্তাসনিম। পরক্ষণে জুতা জোড়া নবনীর দিকে বাড়িয়ে বলে, এই নিন মা আপনার জুতো। কয়েক সেকেন্ড তাকিয়ে বলল নবনী, এখন যে ফিরিয়ে দিচ্ছিস কাল কি পরবি তাহলে? চুপ হয়ে যায় মুত্তাসনিম। আসলেই কালকে কি পরবে ও? নিজের কাছে যে একজোড়া জুতোও নেই। তবে নবনীর এই দামি জুতা জোড়া পায়ে দিতেও বড্ড অস্বস্তি কাজ করে। পাছে যদি ছিঁড়ে যায় জুতো জোড়া। আমতা আমতা করে বলে মুত্তাসনিম, কাল না হয় অন্য এক জোড়া চেয়ে নিব। কেন, এগুলো কি ভালো লাগেনি তোর? হ্যাঁ, খুব সুন্দর। নবনীর ঠোঁটের কোণে হাসি। হাত টেনে মুত্তাসনিমকে পাশে বসিয়ে দেয় নবনী। মাথায় হাত বুলিয়ে বলে, তোর জন্য আজকে নিজে গিয়ে শপিং করে এসেছি আমি। নিজের পছন্দে সব কেনা। দেখতো পছন্দ হয় কিনা তোর। চকিতে ফিরে তাকায় মুত্তাসনিম। এতটাও বোধহয় আশা ছিল না। জাহিনের পরিবার থেকে কোনো কিছুই আশা রাখে না মুত্তাসনিম। আপনি অসুস্থ শরীর নিয়ে। কোনো দরকার ছিল না তো মা। ততক্ষণে নবনী প্যাকেট খুলে সমস্ত কিছু বের করে। অবাক দৃষ্টি মুত্তাসনিমের। এখন নিতান্তই অপচয় মনে হচ্ছে তার কাছে এসব। কি দরকার ছিল এতগুলো টাকা নষ্ট করার? এত কিছু তো লাগবেও না। শুধু একজোড়া জুতা হলেই হতো। নবনী পুনরায় বলল, এখানে 5খানা 3 পিস, 7টা শাড়ি, আর 5 জোড়া জুতা আছে। আমি জানি টাকা দিলে তুই কখনোই নিতিস না। জাহিন পাঠিয়েছে টাকা।
একটু আগে টাকা পাঠিয়ে বলল, মা মনি কিছু টাকা পাঠিয়েছি, তুমি এটা দিয়ে মুহুকে শপিং করে দিও। আমি কিন্তু বেশি কিছুই কিনিনি। জাহিন যা টাকা দিয়েছে তা দিয়েই এসব কিনেছি। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে মুত্তাসনিম। আদৌ এসব তার নেওয়া উচিত হবে কিনা জানা নেই। তবে ভালোবাসে কেউ কিছু দিলে সেটা কখনো ফিরিয়ে দিতে নেই। তবে জাহিন কেন দিল তাকে এসব? অবশ্য এতে নবনীর ভালোবাসাও যে ওতপ্রোতভাবে জড়িত। নিজে পছন্দ করে কিনেছেন উনি এসব। কি করে ফিরিয়ে দিবে মুহু? ছোট্ট একটা হাসি দিয়ে বলল মুত্তাসনিম। এত কিছুর প্রয়োজন নেই এখন মা। আপনি বরং আমায় শুধু একজোড়া জুতো দিয়ে গেলেই হবে। বাকিটা দরকার পড়লে আমি চেয়ে নিব। মুত্তাসনিমের কথা তোয়াক্কা করে না নবনী। নিজের মতো করে ভাঁজ করে রাখে সমস্ত কিছু। পরক্ষণে এগিয়ে এসে হাতে থাকা একটা বাক্স থেকে চেইন সমেত লকেট বের করে। লকেটটা ডায়মন্ডের বোঝাই যাচ্ছে। হাত বাড়িয়ে মুত্তাসনিমের গলায় পরিয়ে দেয় নবনী। এহেন কাণ্ডে চমকে তাকিয়ে আছে মুত্তাসনিম। এটা স্পেশালি জাহিন পাঠিয়েছে। এবং আজই আমি নিজের হাতে তোর গলায় পরিয়ে দিয়েছি, একদম খুলবি না। পরন্ত বিকেলের সূর্যটা সেই কখন হেলে পড়েছে। ধূসর আকাশ রাতের প্রস্তুতি নিচ্ছে। চোখ জোড়ায় স্পষ্ট জলেরা চিকচিক করছে মুত্তাসনিমের। আমি চাই তোকে আর জাহিনকে হানিমুনে পাঠাতে। দেশের বাইরে থেকে ঘুরে আয় তোরা। ভালো লাগবে দেখবি। আমার ছন্নছাড়া নির্হারা পাখির মতো ছেলেটাকে নীড়ে আবদ্ধ করার আকুল আবেদন রইল তোর কাছে। স্তব্ধ হয়ে নবনীর মুখপানে তাকিয়ে আছে মুত্তাসনিম। পরক্ষণে বলে, যার কাছে সম্পর্কের কোনো দাম নেই সে কি করে নীড়ের তাগিদে ছুটবে মা? তপ্ত শ্বাস ছেড়ে বলে নবনী। একটা মানুষ এমনিতেই পাল্টে যায় না মুত্তাসনিম। পরিস্থিতি তাকে অনেক কিছু করতেই বাধ্য করে। তুই জাহিনকে বুঝতে চেষ্টা করলেই তোর অজানা অনেক কিছুর প্রশ্নোত্তর খুঁজে পাবি। পাল্টা আর কথা বাড়ায় না মুত্তাসনিম। হাসি মুখ নিয়েই চলে যায় নবনী। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে মিনা বেগম। লম্বা জার্নি করে ফিরেছে বিধায় মুখখানা শুষ্ক হয়ে আছে। নিজ হাতে ব্যাগ গুছিয়ে খালাকে ফ্রেশ হতে পাঠায় মুত্তাসনিম। নিজের হাতে রান্না করে রেখেছে মিনা খালার জন্যে। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর নিয়ে খাটে আসে মিনা বেগম। চোখ দুটো বিষণ্ণ লাগছে তার। কত প্রহর যেন অনিদ্রায় কাটিয়ে এসেছে। বিষয়টা খেয়াল হতেই বলে মুত্তাসনিম, খালা তুমি ঠিক আছো? মুত্তাসনিমের কথায় মুখ তুলে তাকায় মিনা বেগম। খানিকটা হাসি মুখ নিয়ে বলে, একদম ঠিক আছি। বরং আজকে না আসলে মনে হয় বেঠিক থাকতাম। ভ্রু জোড়া কুঁচকে বলে মুত্তাসনিম। কি হয়েছে খালা? কয়েক সেকেন্ড চুপ থেকে তপ্ত শ্বাস ছেড়ে বলে মিনা বেগম। ওই বান্দির পুঁতে আইছিল, সে কারণেই তো বাড়িতে গেছিলাম। মুত্তাসনিমের খেয়াল হয় যাওয়ার আগে মিনা খালা কিছুই বলে যায়নি। খুব কি বাজে কিছু হয়েছে তার সাথে? গলা শুকিয়ে আসে। আর ভাবতে পারছে না মুত্তাসনিম। পাল্টা প্রশ্ন ছড়ে, কে? তোমার স্বামী? স্বামী আর কই থাকল? যাই হোক, কেন এসেছিল উনি? আমার ভাই বোনের সাথে ক্যাচাল করতাছিল কয়েকদিন ধইরাই। না পাইরা নিজেই গেলাম বাড়িতে। অহন সে আমারে আবার বিয়া করতে চায়।
ফিরাই নিতে চায়। নিজের ভুল নাকি বুঝতে পারছে। চটপট জিজ্ঞেস করে মুত্তাসনিম। তার আগের পক্ষের বউ কয়দিন আগে মারা গেছে। সে ঘরে সন্তান আছে 3খানা। চুপ করে মিনা বেগমের কথা শুনছে মুত্তাসনিম। ভদ্রলোক বউ হারিয়ে যে বউয়ের শূন্যতা পূরণে ফের ফিরে এসেছে বেশ বোঝা যাচ্ছে। মানুষ কতটা নিষ্ঠুর আর বিবেকহীন হলে এরকম কাজ করতে পারে জানা নেই মুত্তাসনিমের। বান্দির পুতে আমার পুরা যৌবনটা শেষ কইরা অহন শেষ বয়সে ভরসার হাত খুঁজতে আইছে। তার তো পুরা যৌবন কাটছে বউ বাচ্চা লইয়া। আর আমি কি পাইছি? আমি কি পারতাম না তারে সন্তান দিতে? আমি কি পারতাম না তার সংসারটা গুছাই লইতে? কেন আমার জীবনটা এমনভাবে শেষ কইরা অহন ফিরা আসব? তার শেষ বয়সের হাল ধরার জন্যে আর কেউ ছিল না। পরের সন্তান আমি কেন পালমু? আমি কি বাঞ্জা ছিলাম নাকি? তার ছেলে মেয়ে যখন আমারে মা কইয়া ডাকব তখন আমার কলিজা ফাইটটা চৌচির হইয়া যাইব রে মুহু। নিঃশব্দে কাঁদছে মুত্তাসনিম। খালার কষ্ট তার সহ্য হচ্ছে না। আমি ঢাকায় থাকি শুনছে। তার বড় ছেলে বিয়া কইরা বউ নিয়া আলাদা থাকে। ছোট দুইটা নিয়া চাইতাছে ঢাকায় ফিরা আইতে। তার মতলবটা কি বুঝছস? সলকলা তো আমি কোনোদিন পূরণ হইতে দিমু না। তারে বিয়া করলে বিনিময়ে কিছুই জুটব না আমার কপালে। আর না পারমো অহন তার সন্তানের মা হইতে। সকাল সকাল এক প্রকার পালাইয়াই ঢাকা আইসা পড়ছি। মানুষটারে যত দেহি বুক ভার হয় আমার। মানুষের মন বুঝছি তো। কখন আবার মনে কি চাইয়া বসে বলা যায় না। ভালোবাসা বড্ড বিষাক্ত অনুভূতি রে মুহু। মিনা খালার প্রতিটি কথা কলিজা কাঁপিয়ে দেয় মুত্তাসনিমকে। প্রসঙ্গ পাল্টায় মিনা বেগম। চোখ মুছে নেয়। কখন যে চোখের কিনারায় জলেরা ভিড় জমিয়েছিল। গলা খাকারি দিয়ে বলে, আলতাফের শরীরটা বেশি ভালো না। সারাদিন মেলা কষ্ট করে। পারুল তো সারাক্ষণই চেঁচামেচি করে। এক দণ্ড শান্তি পায় না তোর বাপে। তো পুরো কথা শেষ হবার আগেই মুত্তাসনিমের ফোন বেজে উঠে। অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। সেই দিকে তোয়াক্কা না করে পুনরায় মিনা খালাকে বলে মুত্তাসনিম, বাবার কি হয়েছে খালা? শরীর কি বেশি খারাপ? অসুস্থই তো দেখলাম। অনবরত ফোন বেজেই যাচ্ছে। একরাশ বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে মুত্তাসনিম। ওপাশ থেকে কান্নারত আওয়াজ। কলিজা ধক করে উঠে মুহুর। গলা শুকিয়ে টান টান। মুনার কান্নারত কণ্ঠ পেতেই বারংবার বলে উঠে, এই মুনা কি হয়েছে? মুনা কি রে? কান্নার দাপটে কণ্ঠস্বর মিয়ে গেছে মুত্তানিমের। কোনোরকম কান্না গলায় আটকিয়ে বলল, বাবা খুব অসুস্থ আপু। পারলে একবার বাড়িতে আয়। মুহূর্তেই লাইনটা কেটে যায়। উম্মাদের মতো বারংবার কল করে মুত্তাসনিম। অপর পাশ থেকে ফোন বন্ধ বলছে। হাত পা সহ পুরো শরীর কাঁপুনি মুত্তাসনিমের। মিনা তৎক্ষণাৎ এগিয়ে আসে। বুকে জড়িয়ে নেয় মুত্তাসনিমকে। হাউমাউ করে কাঁদতে থাকে মুহু। শান্ত করার চেষ্টায় মিনা বেগম। মিনা খালাকে ছাড়িয়ে কোনোরকম ব্যাগ গুছিয়ে নেয় মুত্তাসনিম।
নবনীর দেওয়া জামাগুলো ভাঁজ করা ছিল বিধায় কোনোরকম ব্যাগে পুরে নেয়। মিনা বেগম পিছু ছুটছে। আরে শান্ত হ মুহু, আমিও চলি না হয় তোর লগে। দৌড়াতে দৌড়াতে বলে মুত্তাসনিম। তুমি জার্নি করে এসেছ খালা, তা ছাড়া ওখানে এখন যেতে হবে না তোমায়। তুমি বরং আমার যাওয়ার খবরটা ডাক্তার সাহেবের মাকে বলে দিও। বাবা অনেক অসুস্থ খালা। ঘুটঘুটে অন্ধকারের মাঝে টিমটিম আলো জ্বলছে। বাসের সব যাত্রী প্রায় ঘুমে ঢুলুঢুলু। ঘুম নেই কেবল মুত্তাসনিমের চোখে। প্রহর যেন কাটতেই চাইছে না। ইচ্ছে করছে উড়ে চলে যাক বাবাকে দেখতে। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। হাতে থাকা টাকাগুলোর দিকে একবার চোখ বুলায় মুত্তাসনিম। আসার সময় টাকাটা হাতে গুজে দিয়েছিল মিনা খালা। মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ পায় খালার প্রতি। পরক্ষণে চোখ বুজে সিটে গা এলিয়ে দেয়। চিন্তার ভাঁজ নবনীর কপাল জুড়ে। পাশেই থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মিনা। এই রাত্তিরে মেয়েটা ছুটে চলে গেল, কত বিপদ হতে পারে সে শঙ্কায় হাত পা শিথিল হয়ে আসে নবনীর। মিনার কোনো কথাই তো কর্ণপাত করেনি মুত্তাসনিম। সবটা কেমন হুট করেই হয়ে গেল। নবনী অবশ্য কিছুটা বিরক্ত মিনার উপর। হাতে থাকা ফোনটা বেজে উঠতেই সম্ভিত ফিরে পায় নবনী। জাহিন কল করেছে। ছেলেকে কি জবাব দেবে এখন? ভাবতেই কল রিসিভ করে। গলা শুকনো কাঠ হয়ে আছে নবনীর। ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয় খানিক। ওপাশ থেকে কিছুটা অশান্ত কণ্ঠস্বর। মুহুর ফোন বন্ধ বলছে কেন মামনি? যথাসম্ভব কণ্ঠস্বর স্থির রেখে বলে নবনী। নেটওয়ার্কের সমস্যা হবে হয়তো বাবা। আমিও কয়েকবার কল করেছিলাম, সংযোগ প্রদান হচ্ছে না। মায়ের কথা কিছুতেই বোধগম্য হল না। পাল্টা প্রশ্ন করে জাহিন। মানে? মুত্তাসনিম তার বাড়িতে গেছে জাহিন। মেয়েটার বাবা নাকি গুরুতর অসুস্থ। এই অবস্থায় কে স্থির থাকতে পারে বল? তড়িৎ গতিতে প্রশ্ন ছড়ে জাহিন। মুহু কখন বেরিয়েছে মামনি? মুখখানা চুপসে যায় নবনীর। মৃদু আওয়াজে বলে, কিছুক্ষণ আগেই। এখনো নাকি গাড়িতে আছে? মিনা আপা বলল। স্তব্ধ হয়ে যায় জাহিন। আতঙ্কে ভেতর কেঁপে উঠে। এই রাতে মেয়েটা এতদূর জার্নি করছে। চারিদিকে সর্বক্ষণ বিপদের আনাগোনা। ভয় কলিজা শুকিয়ে আসে জাহিনের। হাত পা রীতিমতো বাঁধা এখন। তুমি কি করে যেতে দিলে মামনি? একবারও মুহুর কথাটা ভাবলে না? এত রাতে মেয়েটা কিভাবে যাবে? মামনি আমার খুব টেনশন হচ্ছে। আমার কিছু করার ছিল না জাহিন। মেয়েটা কাউকে কিছু বলার সুযোগটাও দেয়নি। হুট করে ছুটে চলে গেল। ধোঁয়াশা ঘোলাটে আকাশ। ভোর হবার জানান দিচ্ছে আকাশ। বাস থেকে নেমে হাঁটা ধরেছে মুত্তাসনিম। আশেপাশে কোনো রিকশারও দেখা নেই। ক্লান্ত শরীরটা অসাড় লাগছে। চিরচেনা শহরে পা পড়তেই মনটা ফুরফুরে হয়ে উঠে, তবে কোথাও একটা চিন্তার ভাঁজ থেকে যায় কপালে। বাড়ির কাছে আসতেই শোরগোলের শব্দ আসে কানে। ভ্রু কুঞ্চিত হয়ে আসে মুত্তাসনিমের। ছোট ছোট পা ফেলে ধীর গতিতে এগোতে থাকে। কান্নার শব্দ তীক্ষ্ণ হয় আরও। অজানা ভয় আশঙ্কায় কলিজা কামড়ে ধরে। হাতের আঙ্গুলের ডগা ঠান্ডা হয়ে আসে।
ওড়নাটা খামচে ধরে মুত্তাসনিম। সদর দরজায় পা রাখতেই মুনার দিকে দৃষ্টি পড়ে। মেঝেতে আলুথালু হয়ে কাঁদছে। পাশে অজ্ঞাত পারুল বেগমকে মাথায় পানি ঢালছে প্রতিবেশীরা। ধরা গলায় ছোট্ট করে কেবল ডাকে মুত্তাসনিম। মুনা। চকিতে ফিরে তাকায় মুত্তানিম। দৌড়ে ছুটে আসে বোনের সম্মুখে। ঝাপটে ধরে হাউমাউ করে কেঁদে চিৎকার করে বলে উঠে, বাবা আর নেই মুহুপু। কথাটা কর্ণপাত হতেই বিকট শব্দে চিৎকার করে জ্ঞান হারায় মুত্তাসনিম। আচমকা থমকে যায় মুনা। বোন একেবারে বেহুশ হয়ে যাবে ভাবতে পারেনি। কয়েকজন পানি নিয়ে আসে, হাত পায়ের তালু ঘষতে থাকে। কোনো হেলদোল নেই মুত্তাসনিমের। নিথর হয়ে পড়ে রইল কেবল মাটিতে। মুনা বুঝতে পারে তার বোনটা শুধু ঢাকা থেকে একা ফিরেছে। তবে ব্যাপারটা মন্দ লেগেছে তার কাছে। জিজু কি করে তার বোনটাকে এই রাত্তিরে একা ছেড়ে দিল। ক্ষোভে চোখ উপচে জল গড়িয়ে গাল ভরিয়ে দেয় মুনার। সারা রাত চিলেকোঠায় কাটাল নবনী। মিনা আর নবনী কারো চোখেই এতটুকু ঘুম নেই। চিন্তায় বুক শক্ত হয়ে আছে। মেয়েটার কাণ্ডে হতভম্ব দুজনেই। একটা কল তো তাদের করতেই পারে। উল্টো ফোনটা বন্ধ করে রেখেছে। তখন যে জাহিন হুট করে ফোন কেটে দিল তার মাঝে আর একটিবারও কল করেনি। এহেন কাণ্ডে হতবাক নবনী। ছেলে তার এতটা দায়িত্বহীন কি করে? সারাদিন পেরিয়ে রাত্রি প্রহর শেষে ভোর হবার জানান দিচ্ছে আকাশ। এখন অবধি জ্ঞান ফেরেনি মুহুর। পারুল বেগমের নির্দেশে ডাক্তার ডাকা হয়নি। তার একটাই কথা, মেয়ে যখন এতদিন আসে নাই, বাপের খোঁজ করে নাই, সে মাইয়া মরে গেলেও কোনো আফসোস থাকবে না কারো। মুনার হাত পা শীতল হয়ে আছে। ভয় চিন্তা ঝেঁকে বসেছে গায়ে। অবশ্য মুহুপুর স্বামীর প্রতি ধিক্কার আসে মুনার। লোকটা আসলেও তো এতক্ষণে কিছু একটা ব্যবস্থা হতো। আর ভাবতে পারছি না মুনা। হঠাৎ পিটপিট করে তাকায় মুত্তাসনিম। মাথাটা বড্ড ঝিম মেরে আছে। হাঁটু অবধি পা অবশ হয়ে আছে। সারাদিন এক ফোঁটা পানিও পড়েনি পেটে। চারিদিক কেমন ঝাপসা লাগছে। এতক্ষণে শান্ত দৃষ্টি নিয়ে তাকায় মুনা। বুক থেকে যেন ভারী পাথর নেমেছে। শুকনো ঢোক গিলে বলে, মুহুপু ঠিক আছিস তুই? আচমকা পারুল বেগম এগিয়ে আসেন। অগ্নি রূপ তার। চোখ দুটো দিয়েই যেন ভস্ম করে দিবে মুত্তাসনিমকে। রাগত্ব তেজি কণ্ঠে বলে, শেষ বেলায় বাপের লাশ দেখতে আসছিলি না? দেখতে পারছস? তুই আসার আগেই দাফন হয়ে গেছে। খোদা ও চায় নাই তুই তোর বাপের মরা মুখ দেখস। একটাবার খোঁজ নিয়েছিলি কি অবস্থায় দিন পার করছি? তোর মতো মাইয়া জন্ম দেওয়া তোর বাপের আজন্ম পাপ ছিল। অসার শরীর, অশান্ত মস্তিষ্কে কথাগুলো নিতে পারছে না মুত্তাসনিম। মনে হচ্ছে এক্ষুনি মস্তিষ্কের চিকন রগগুলো ফেটে রক্তক্ষরণ বয়ে যাবে। মাথায় সমানে চিকন ঘামের রেখা ছুটছে বেগতিকভাবে। ধোঁয়াশা চোখগুলো নিভে আসতে চাইছে। সর্বশক্তি সঞ্চয় করে চিৎকার করে বলে উঠে মুত্তাসনিম, মা এভাবে বলো না। আমার বাবা আমার কাছে কি আর কতখানি সেটা আমি জানি। এত বড় অপবাদ দিও না। এর চেয়ে মৃত্যু যন্ত্রণাও সহজ। পুরো শরীর থরথর কাঁপছে মুত্তাসনিমের। বিধাতা তাকে কোনো পাপের শাস্তি এভাবে দিল জানা নেই।
শেষবার মৃত বাবার মুখদর্শনটাও হল না। ভাবলেই কলিজা ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। মস্তিষ্কের নিউরনগুলো অশান্ত হয়ে ওঠে। মায়ের ভয় কিছু বলতে পারে না মুনা। তার মায়ের মনের অবস্থাও যে এখন ভালো নেই। শহরে গিয়া পাখনা গজিয়েছে তোর। বাপ মা মরলে আর কি আসে যায়? এখন এসব ঢং দেখাবি না। চোখ উপচে জল পড়ে মুত্তাসনিমের। দুহাতের পিঠ দিয়ে মুছে যাচ্ছে বারংবার। বাবার কথা মনে হতেই দুপা শক্ত করে উঠে দাঁড়ায়। বাবার কবরটা তো আর দেখতে বাধা নেই। এলোমেলো পা ফেলে এগোতে থাকে মুত্তাসনিম। ছুটে গিয়ে পেছনে থেকে হাত চেপে ধরে পারুল বেগম। বাপের কবর দেখতে যাবি? তোর ওই মুখ নিয়া যাইস না। আর কি ভাবছস চাইলেই তোরে যেতে দিব? হঠাৎ করে সদর দরজা থেকে পুরুষালী গাম্ভীর্য কণ্ঠস্বর ভেসে আসে। থমথমে কণ্ঠে কেউ বলে উঠে, মুহুর হাতটা ছেড়ে দিন। বলেই ছোট ছোট পা ফেলে এগিয়ে আসে। অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে পারুল বেগম। বিস্ময় মুখ আপনা আপনি হা হয়ে যায় মুনার। এই লোকটাকে আগেও দেখেছে মুনা। কোনো এক বৃষ্টির রাতে এই আগন্তুকের দেখা পেয়েছিল সে। এখন এখানে কি করে এলো? কোনো হিসেবই সে মিলে না মুনার। জাহিন ততক্ষণে এসে মুত্তাসনিমকে ধরে ঠিকঠাকভাবে দাঁড় করায়। পারুল বেগমের থেকে হাত ছাড়িয়ে নেয় মুহুর হাত। এহেন ঘটনায় স্তম্ভিত পারুল বেগম। চোখ খানিকটা দেবে আছে মুহুর। শুষ্ক ঠোঁট জোড়া লেগে আছে একটার সাথে আরেকটা। মাথায় চুলগুলো এলোমেলো। মায়াভরা দুটো করুণ চোখ সবকিছু পর্যবেক্ষণ চালাল। এক রাতে তার মেঘবতীর এ কি হাল! ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছে না মেয়েটা। আচমকা মুহুকে সবার সম্মুখেই পাজা কোলে তুলে নিল জাহিন। আলতো হাতে গলা জড়িয়ে জড়ানো কণ্ঠে বলল মুত্তাসনিম, আমার বাবার কবরের কাছে নিয়ে যাবেন ডাক্তার সাহেব? মিনা তার বাড়ি থেকে আলতাফ সাহেবের মৃত্যুর খবর পেয়ে নবনীকে নিয়ে রওনা হয়। অবশ্য মুত্তাসনিমের বাড়ির ব্যাপারে তেমন কিছুই জানে না নবনী। জানার প্রয়োজন মনে করেনি কখনো। নিজে থেকে কখনো কিছু বলেওনি মুত্তাসনিম। আশেপাশের মানুষের কানাঘুষা শুরু হয়েছে। মুত্তাসনিম এই ছেলের সাথেই সেদিন বিয়ের আসর ছেড়ে পালিয়েছে। অবশ্য ছেলেটা নজরে পড়ার মতো। দেখতে কোনো অংশে ফেলবার মতো নয়। শিক্ষিত, মার্জিত স্বভাব আর কথাতেই বোঝা যায়। সাথের আরও 2 গ্রাম খুঁজলেও এমন মেয়ের জামাই কারো পাওয়া যাবে না। অবশ্য মুত্তাসনিম যে পারুলের ঠিক করা পাত্র ছেড়ে পালিয়ে ঢের ভালো করেছে সেটা আর মুখে বলতে হবে না। ঘোরের মাঝেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মুনা। পারুল বেগম আশেপাশে প্রতিবেশীর কথা শুনে গা জ্বলে উঠে। মুত্তাসনিমের ভালো তিনি কখনোই হতে দিবেন না, অন্তত তার দেহে যতক্ষণ প্রাণ আছে। বাবার কবরের উপর পড়ে হাউমাউ করে কাঁদছে মুত্তাসনিম। শরীর কাঁপছে সমান তালে। পাশে হাঁটু গেড়ে বসে আছে জাহিন। যে কোনে সময় মুহুর শারীরিক, মানসিক যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। মৃদু স্বরে ডাকে জাহিন, মুহু শান্ত হন প্লিজ। এমনিতে ওই কাঁপনি। নিথর হয়ে পড়ে কাঁদছে মুত্তাসনিম। জাহিনের কথা তার কর্ণপাত হয় না। কথা বাড়ায় না। জাহিন ফের কোলে তুলে নেয় মুত্তাসনিমকে। হাত পা ছুঁড়ে নেমে যাওয়ার আপ্রাণ চেষ্টায় মুত্তাসনিম।
বাড়ির দিকে হেঁটে যাচ্ছে জাহিন। মুহুর ভালো চাইতে একটু কঠোর জাহিনকে হতেই হল। ধীরে ধীরে নিস্তেজ হয় মুত্তাসনিম। সদর দরজায় মুনা দাঁড়িয়ে। তার দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করে জাহিন, মুহুর রুম কোনটা? ফ্যালফ্যাল করে তাকিয়ে হাতের ইশারায় উপরের রুমটা দেখিয়ে দিল মুনা। সেদিকে পা বাড়াতেই বাদ সাধে পারুল বেগম। এক গাদা লোকের সামনে এই বেহায়াপনা তো চলবে না। এটা মরা বাড়ি। এর মধ্যে তুমি কি তামাশা শুরু করলা? শান্ত স্বরে বলে জাহিন, মুহু আমার ওয়াইফ। সে হিসেবে আমার কাজ এখানে নিন্দনীয় কিছুই না। মেয়েটা অসুস্থ। স্বামী হিসেবে হাত পা গুটিয়ে বসে থাকবার মতো কাপুরুষ আমি নই। তুমি যে মুহুর জামাই এইটা প্রমাণ কি? আমি কি কাবিননামা পকেটে নিয়ে ঘুরব? আপনাকে প্রমাণ দেওয়ার মতো যথার্থ কারণ আমি খুঁজে পাচ্ছি না। দয়া করে রুমে প্রবেশ করতে দিন আমায়। জাহিনের গলায় মুখ গুজে, বুকের পাশে শার্ট খামচে ধরে, চোখ বুজে আছে মুত্তাসনিম। শরীর একেবারেই শক্তিশূন্য। কয়েক সেকেন্ড পর পর হেঁচকি উঠছে। মুনা এতক্ষণ পর এসে জবাব দেয়, মা উনি ঠিকই বলছে। মুহুপুর বিয়ে হয়ে গেছে। তুমি আর আটকিও না, রুমে গিয়ে একটু বিশ্রাম নি কাপু। চুপ হয়ে যায় পারুল বেগম। এখন বেশি বাড়াবাড়ি করাও ঠিক হবে না। আশেপাশের মানুষ শেষে খারাপ উপাধি তাকেই দিবে। সময় সুযোগ বুঝে কাজ করতে হবে। জাহিন ততক্ষণে রুমে চলে আসে। খাটে শুইয়ে দেয় মুত্তাসনিমকে। সারা গা কাদামাটিতে ভরপুর। মুনাকে উদ্দেশ্যে করে বলে জাহিন, পানি নিয়ে আসুন। সাথে খাবার হলে ভালো হয়। মুনার সাথে সাথে সব ব্যবস্থা করে। পরক্ষণেই চলে যায়। এখানে থাকাটা এখন তার কাছে অনুচিত মনে হচ্ছে। মাথায় আলতো হাত রেখে ডাকে জাহিন। নিভু নিষ্প্রাণ চাহনি মুত্তাসনিমের। চোখ দুটো প্রচণ্ড রকম লাল হয়ে আছে। এই মুহূর্তে খাওয়া আর প্রচুর ঘুমের প্রয়োজন মুহুর। মোলায়েম কণ্ঠে বলে জাহিন, একটুখানি খেয়ে নিন মুহু, তারপর ঔষধ নিতে হবে। একদৃষ্টি নিয়ে পাথরের ন্যায় তাকিয়ে থাকে মুত্তাসনিম। বাধ্য হয়ে মুত্তাসনিমকে ধরে বসায় জাহিন। হুট করে জাহিনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে মুত্তাসনিম। ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠে। হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে জাহিন। বুকটা কেমন তার চিনচিন করে ওঠে। এই যে মেয়েটা কেমন কষ্টে জর্জরিত হয়ে আছে সেটা জাহিনের কেমন সহ্য হচ্ছে না। নিজের অজান্তেই কোমল ওষ্ঠ জোড়া মুহুর কপালে আলতো করে ছুঁয়ে দেয়। হালকা করে ধরে আবদ্ধ করে নেয় তার বাহুডোর। কাল রাত থেকে এক মুহূর্তের জন্যে চোখের পাতা এক করতে পারেনি জাহিন। ছটফট করেছে রীতিমতো। কখন তার মেঘবতীর দেখা মিলবে আর মনে একটুখানি স্বস্তি পাবে। এখন তো দেখছে ঢের অস্বস্তিতে পড়েছে আরও। জাহিন তার বাহুডোর এক হাতে জড়িয়ে অপর হাতে খাইয়ে দেয় মুত্তাসনিমকে। প্রথমে খেতে না চাইলেও জাহিন এ প্রকার জোর করে খানিকটা খাইয়ে ঘুমের মেডিসিন দিয়ে দেয়। সবটাই দরজায় দাঁড়িয়ে দেখে মুনা। খুশিতে ভেরতটা আত্মহার হয়ে ওঠে। সে তো এটাই চেয়েছিল। শত কষ্টের পর তার মুহুপু একটু সুখের দেখা পাক। আলগোছে চোখ মুছে বেরিয়ে যায় মুনা।
জীর্ণশীর্ণ দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নবনী। বাইরে কত লোকের আনাগোনা। অজানা এক কারণে বুক টিপটিপ করে নবনীর। তাড়া দেয় মিনা। পরক্ষণে ভেতরে প্রবেশ করে নবনী। পারুল বেগম এখনো কান্না করে যাচ্ছেন। মিনা বেগম সেদিকে দেখিয়ে নবনীকে বলল, এটা হচ্ছে মুহুর মা। ইনি যে মুহুর সৎ মা বেশ ভালো করে জানে নবনী। দু কদম সেদিকে এগিয়ে গিয়ে সালাম জানায়। হুট করে অচেনা মধ্যবয়সী মহিলাকে দেখে চমকে উঠে পারুল। বুঝতে পেরে বলে নবনী, আমি আপনার মেয়ের শাশুড়ি। আশা করি এবার চিনতে পারবেন। মুখ খানিকটা বাঁকিয়ে বলে পারুল, কিসের শাশুড়ি? কার শাশুড়ি? আমার মাইয়া একটা, আর তার এখনো বিয়ে হয় নাই। কয়েক সেকেন্ড চুপ থেকে বলে নবনী, সৎ মেয়েকে যে নিজের মেয়ে বলা যায় না সেটা আপনি না বললে জানতামই না। নবনীর কথায় তেলেবেগুনে জ্বলে উঠে পারুল। যে মেয়ে বিয়ের আসর ছেড়ে পালায়, বাপ মায়ের কথা ভাবে না, তারে মেয়ে বলে পরিচয় দিতে চাই না। মিনা জানে পারুল ঠিক কী ধরনের কথা বলতে পারে। তাই আগেই নবনীকে কিছুটা বলে এসেছে রাস্তায়। শান্ত স্বরে নবনী বলে, দোষটা নিশ্চয়ই ওর একার ছিল না। এক হাতে তো তালি বাজে না। যাই হোক, এই মুহূর্তে আপনার সাথে তর্কে জোড়াবার ইচ্ছা বা মানসিকতা কোনোটাই নেই আমার। আপনার ছেলের সাথে তো আগেই পিরিতি ছিল। আগেই বলতো, তাহলে আর বিয়ের আয়োজন করে লোক হাসাই না, আর মানসম্মান এভাবে জলাঞ্জলি দেই না। মুনা জোরসড় হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। সেদিকে দৃষ্টি পড়ে নবনীর। দেখতে হুবহু সামনে থাকা মহিলার মতো দেখতে। তার মানে উনার মেয়ে বেশ বোঝা যাচ্ছে। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে জাহিন। জাহিনকে দেখতে পেয়েই অবাকের শেষ সীমানায় নবনী। ছেলে তার সোজা এখানে চলে আসল। মাকে একবার বলেও তো আসতে পারত। তবে ব্যাপারটা বেশ ভালো লেগেছে নবনীর। ভালোবাসা, মায়া, অনুভূতি মানুষকে নাস্তানাবুদ করে ছাড়ে। মিনা জাহিনের উদ্দেশ্যে বলে, তুমি কখন আসলা জাহিন বাবা? শার্টের গুটানো হাতা ঠিক করতে করতে জবাব দেয় জাহিন, আজকেই। মায়ের পাশে এসে দাঁড়ায় জাহিন। অপরাধী কণ্ঠে বলে, তোমাকে বলে আসতে পারিনি মামনি। চিন্তায় আমি সবকিছুই ভুলে বসেছিলাম। ছুটিটাও ম্যানেজ হয়নি। তবুও সোজা চলে এসেছি। নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন করা হয়নি। মৃদু হেসে বলে নবনী, আমার মেয়েটা কই? ঠিক আছে সে? ছোট্ট টপ্ত শ্বাস ছেড়ে বলে জাহিন। মুহুর দিকে তাকানো যায় না মামনি। কষ্ট হয় খুব। কাল থেকে ভালোমতো কিছুই খায়নি। অবশ্য আমি ঘুমের মেডিসিন দিয়েছি। কাঠের জানালার ধারে হাঁটু মুড়ে বসে আছে মুত্তাসনিম। ঘুমের ঔষধের কোনো কাজ হয়নি। এক ফোঁটা ঘুম এখনো ধরা দেয়নি চোখে। ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে গেছে। সব কষ্ট সইবার মতো ক্ষমতা থাকলেও এই কষ্টটা সইবার ধৈর্য নেই। পাঁজর ভাঙ্গা কষ্ট। ভাবতেই হুহু করে কেঁদে উঠে মুত্তাসনিম। দরজার কাছে দাঁড়িয়ে ডেকে উঠে নবনী। মুত্তাসনিম। মুখ তুলে তাকায় মুত্তাসনিম। চোখ দুটো ফেটে যেন এক্ষুনি রক্ত বয়ে যাবে। লালচে নাকের ডগা। নিষ্প্রাণ চাহনি। তিরতির করে কাঁপছে ঠোঁট জোড়া। কলিজা কেঁপে উঠে নবনীর।
ছুটে চলে আসে মুত্তাসনিমের সম্মুখে, চেপে ধরে বুকে। কান্নায় চোখ ভিজে ওঠে নবনীর। পাশে নিঃশব্দে কাঁদছে মিনা। মায়ের বুক পেয়ে শব্দ করে কেঁদে উঠে মুত্তাসনিম। দরজার সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে জাহিন। বক্ষদেশ ভার হয়ে আছে তার। বাবা হারানোর শোকে বুঝি কেউ এত কাতর হয়। বাবাদের ভালোবাসা কেমন হয় জানা নেই জাহিনের। মুহুর কষ্টটা কোনো দিক দিয়েই উপলব্ধি করতে পারছে না সে। তবে এই যে শোকে কাতর মেয়েটা ছটফট করছে, বুক ভাঙ্গা কষ্টে কাঁদছে, এটা সহ্য হচ্ছে না কেমন। 2 কদম হেঁটে সম্মুখে আসে জাহিন। মুত্তাসনিমের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয় নবনী। চোখ মুছে বলছে মুত্তাসনিম, শেষবারের মতো কেন দেখতে পারলাম না বাবার মুখটা? কি পাপ ছিল আমার? আমার সাথেই কেন খারাপ হয় সব সময়? পেছনে থেকে মুনা বলে উঠে, কোনো পাপ নয় আপু। মৃত্যুশয্যায় থেকেও বারবার তোকে খুঁজেছে বাবা। বারবার বলছিল আমার মা মরা মেয়েটারে আমি একটু শান্তি, সুখ দিতে পারি নাই। শেষবেলায় তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ছটফট করেছিল বাবা। আমি তোমাকে কল দেই তখনই। কিন্তু তার কতক্ষণ পরেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর তুমি আসতে আসতে তড়িঘড়ি করে দাফনের ব্যবস্থা করতে বলে মা। বাকরুদ্ধ হয়ে মুনার কথা শুনছে মুত্তাসনিম। শেষবেলায় বাবা তাকেই খুঁজেছিল, অথচ অপদার্থের মতো শেষবেলায় আসতে পারল না মুহু। মা কি একটু পারত না তার জন্য অপেক্ষা করতে? পুনরায় হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে মুত্তাসনিম। নবনী ভেবে পায় না মায়ের জাত এত নিষ্ঠুর হয় কি করে। পারুল বেগম নিজে একজন মা, সে কি করে অন্যের সন্তানের সাথে এমন করতে পারে? অবশ্য মুনা মেয়েটাকে ভালোই মনে হচ্ছে। মিনা কান্না চেপে ভাঙ্গা কণ্ঠে বলছে, পারুলের জন্যে কোনোদিন শান্তি পায় নাই মুহু। আলতাফ তো বউয়ের কথায় উঠত বসত, মেয়েটার সাথে কোনোদিন ভালা ব্যবহারটাও করে নাই। তবুও এই মাইয়াটারে দেখো বাপের জন্যে কেমন জীবন যায়। পরিস্থিতি বেহালে চলে যাচ্ছে। এই মুহূর্তে ব্রেইনে এত চাপ নেওয়াটা মোটেও উচিত হবে না মুহুর। শান্ত কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলল জাহিন। মা মনি এই নিয়ে পরেও কথা বলা যাবে। এমনিতে মুহুর অবস্থা ভালো না, ঘুমের মেডিসিনেও কাজ হয়নি। নবনী বুঝতে পেরে সবাইকে নিয়ে বেরিয়ে যায়। কেবল জাহিন দাঁড়িয়ে থাকে। কেন জানি মনে হচ্ছে এই মুহূর্তে মুহুর পাশে থাকাটা খুব জরুরি তার। নিস্তব্ধ বন্ধ রুমে কেবল মুত্তাসনিমের কান্নার ফ্যাচফ্যাচ শব্দ হচ্ছে। যথাসম্ভব শান্ত কণ্ঠে বলে জাহিন, নিজেকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না মুহু। এটাই হয় এবং হয়ে আসছে। মানুষ চিরঞ্জীব নয়, সবাইকেই একদিন চলে যেতে হয়। এই কঠিন সত্যটা মানতে হবে। কেঁদেই যাচ্ছে মুত্তাসনিম। ভেতরে এক প্রকার ছটফটানি কাজ করে জাহিনের। এভাবে আর দেখতে পারছে না মুত্তাসনিমকে। পাশে থাকা টেবিল থেকে পানির গ্লাস নিয়ে মুত্তাসনিমের মুখের সামনে ধরে জাহিন। একটু পানি খেয়ে নিন মুহু। প্রচণ্ড রকমের শরীর খারাপ করবে এভাবে চলতে থাকলে। কোনো কিছুতে হেলদোল নেই মুহুর। রাগ ফুটে ওঠে জাহিনের কপালের ভাঁজে ভাঁজে। তীক্ষ্ণ কণ্ঠে বলে জাহিন, আপনার আরও একটা বোন আছে এবং মাও আছে। কই তারা তো আপনার মতো এত কাঁদছে না, যথেষ্ট স্বাভাবিক আছে।
করুণ চোখে জাহিনের পানে তাকায় মুত্তাসনিম। ললাট বেয়ে অশ্রুকণা থুতনিতে এসে ঠাঁই জমিয়েছে। ঘন আখি পল্লব ভিজে চুপচুপ। হলদাভাব গায়ের রংটুকু ফ্যাকাশে লাগছে। বুকের বা পাশে চিনচিন করে উঠে জাহিনের। দুপদাপ উঠে এগিয়ে আসে মুত্তাসনিম। জড়িয়ে ধরে জাহিনকে। টাল সামলাতে কষ্ট হয় জাহিনের। মানুষটা এত পাথুরে কেন ভেবে পায় না মুত্তাসনিম। একটুখানি সান্ত্বনা দেওয়ার পরিবর্তে কঠিন দুনিয়ার সত্যতা বোঝাচ্ছে। মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, সেটা সবারই অবগত। তবে ক্ষণকালের এই সময়ে যে বিশাল ভালোবাসা, সম্পর্ক আর অনুভূতি রেখে যায়, সেটা শতজন্মেও শেষ হবার নয়। কম্পন সৃষ্টি হয় শরীরে। কান্নারত কণ্ঠেই বলে মুত্তাসনিম, আপনি এত অনুভূতিহীন কেন ডাক্তার সাহেব? নাকি এই পৃথিবীর কারো ভালোবাসার যোগ্য আমি নই? ঠায় দাঁড়িয়ে থাকা জাহিন ভাবতে থাকে, এই পৃথিবীতে সবার ভালোবাসা এক পাল্লায় মাপা অনুচিত। যে ভুলটা এতদিন জাহিন করে এসেছে। পুনরায় কেঁদে বলে মুত্তাসনিম, কারো ভালোবাসা পাইনি আমি। আদৌ কপালে আছে কিনা জানা নেই। এই যে আপনাকে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে কাঁদছি, এতে আমার ভেতরটা একটুও হালকা হচ্ছে না ডাক্তার সাহেব। কথা বাড়ায় না জাহিন। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে মুত্তাসনিমকে। নিথরের মতো বুকে পড়ে রয় মুত্তাসনিম। হাতের বাঁধন হয় আলগা। শার্টের খানিকটা অংশ মুহুর অশ্রুপাতে ভিজে গেছে। আলগোছে মুত্তাসনিমকে বুকের মধ্যিখানে নিয়ে শুয়ে পড়ে জাহিন। নিশ্চুপ মুত্তাসনিম হেঁচকি তোলে ক্ষণ পরপর। হুট করে চোখজোড়া ভীষণ রকম জ্বলতে থাকে জাহিনের। কে জানে কান্নার পূর্বাভাস নাকি। অবশেষে পাথুরে মনটা গলিয়ে দিল মুহু। জাহিনের গলদেশে উত্তপ্ত শ্বাস আছড়ে পড়ে। গুটিসুটি হয়ে চোখ বুজে আছে মুত্তাসনিম। মনে হচ্ছে শতজনম পর শান্তির ঠিকানা খুঁজে পেয়েছে। এইটুকুই তো চাওয়া ছিল। চোখেরা বুঝি আপনা আপনি লেগে আসছে। ঘুম ধরা দিচ্ছে চোখে। শরীর, মন সবকিছুই শক্তিশূন্য। মুহুর দেহের পুরোটা ভার গায়ে নিয়ে চুপচাপ শুয়ে আছে জাহিন। ইচ্ছে করছে আজন্মকাল এভাবে থাকুক। মেয়েটাকে একটুখানি স্বস্তি দিতে খাবার, ঔষধ কোনো কিছুই বাদ রাখেনি জাহিন। অথচ একটুখানি আলিঙ্গনেই সবটাই কেমন শান্ত নিবিড় হয়ে গেছে। ভারী নিঃশ্বাসের শব্দ হতেই বুঝতে পারে মুত্তাসনিম বেঘোরে ঘুমাচ্ছে। বক্ষদেশে অজানা এক সুখকর অনুভূতি হচ্ছে জাহিনের। নবনী থাকার কোনো বন্দোবস্ত করে আসেনি। এখানে আসার পর যা বুঝতে পেরেছে, থাকা মোটেও সমীচীন হবে না। পারলে মুত্তাসনিমকেও নিয়ে চলে যেতেন। কিন্তু নিয়মানুসারে 4 দিন থাকতে হবে। এমনিতে মেয়েটার মনের অবস্থা ভালো নয়। এর মধ্যে যাওয়ার কথা বলাটা শোভা পায় না। ছেলেকে এখানে রেখে যাবেন, এটা ভাবতেই কোনো চিন্তা নেই। মিনা জানায় আজই ঢাকা চলে যাবে। তার প্রাক্তন স্বামী শরীফ যদি জানতে পারে মিনা এখানে, ঠিক হাঙ্গামা করতে আসবে। সব মিলিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল নবনী। অবশ্য মুত্তাসনিম আর জাহিনকে বলে যেতে হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে সেই কখন। ঘুমের রাজ্যে ডুবে আছে মুত্তাসনিম। তিল পরিমাণ ঘুমের ব্যাঘাত ঘটতে দেয়নি জাহিন।
মুনা অবশ্য ডাকতে এসেছিল জাহিনকে, ইশারায় চলে যেতে বলে মুনাকে। হাতের বাঁ দিকটা অবশের মতো হয়ে আছে জাহিনের। অবশ্য ঘুমের মধ্যে খানিকটা নড়ে গিয়ে সরে পড়েছে মুত্তাসনিম। ঘড়িতে চোখ পড়তেই উঠে বসে জাহিন। তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসে। নবনী এখনো বসে আছে জাহিনের থেকে বিদায় নেওয়ার আশায়। জাহিনকে দেখা মাত্র উঠে আসে নবনী। সন্ধ্যা হয়ে গেছে বাবা, এখনই ঢাকা রওনা দিতে হবে। তোর অপেক্ষায় ছিলাম। আজকেই চলে যাবে মামনি? আজকে থাকলে 4 দিন থাকতে হবে বাবা। থাকার মতো পরিস্থিতি দেখছি না। বাসায় তোর নানুমণি অসুস্থ, মুহুকে নিয়ে যাবে না? পাগল হয়ে গেছিস? সদ্য বাবা মরা মেয়েকে নিয়ে যাব কিভাবে? কয়েক সেকেন্ড চুপ থেকে বলে জাহিন। কিভাবে যাবে? বাসার গাড়ি এনেছ? হুম। সবটাই নিশ্চুপ শুনলেন পারুল বেগম। পরক্ষণে তেতে উঠে বললেন, ঘরের বউ যে ফেলে যাচ্ছেন, তার খাওয়া খরচ আসবে কোথা থেকে শুনি? বাপটাও তো নাই যে তার খরচ বহন করবে। আকস্মিক পারুলের এমন কথায় স্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। এই মুহূর্তে এমন একটি নিচু ধরনের কথা মোটেও আশা করেনি কেউ। পারুল বেগমের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা হয়ে গেছে সবার। লজ্জায় মাথা নিচু করে আছে মিনা। 2 হাত পকেটে পুরে নেয় জাহিন। শান্ত গলায় মায়ের উদ্দেশ্যে বলে, তোমরা যাও মা মনি, নয়তো ফিরতে ফিরতে রাত বেশি গভীর হয়ে যাবে। এক পলক পারুল বেগমের দিকে তাকায় নবনী। কাঠিন্য রূপ বিরাজ করছে ভদ্রমহিলার মুখে। ছোট্ট একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নবনীর। মুত্তাসনিমের শৈশব কৈশোর যে কতটা ভয়ানক ছিল তা ভাবতেই গা শিউরে উঠে। এই মহিলার জন্যে যে 2 দণ্ড শান্তি পায়নি তা আর বলার অপেক্ষা রাখে না। ছেলে যখন নবনীকে এই মুহূর্তে চলে যেতে বলছে, তাহলে এর সমাধান জাহিন ঠিক করবে। পরক্ষণে মিনাকে নিয়ে চলে যায় নবনী। মা ছেলের ভাবভঙ্গি তুষ্ট করতে পারল না পারুলকে। ভেবেছে বড়লোক শ্বশুর বাড়ি মুহুর। এভাবে বললে নেহাত আত্মসম্মানের ভয়েও 2-4 হাজার টাকা বেরিয়ে যাবে। কিন্তু বিনিময়ে একরাশ হতাশা পেল কেবল। তবে মনস্থির করে নিলেন কালকেই এই অভাগিনীকে বিদেয় করবে বাড়ি থেকে, যে করেই হোক। জাহিনের ফোনের রিংটোনে নীরবতা ভঙ্গ হল। স্ক্রিনে তাকাতেই মুখটা বিষাদে ছেয়ে গেল। হসপিটাল থেকে ফোন এসেছে। জরুরি ফোন, তা আর বুঝতে বাকি নেই। পরক্ষণে কথা বলে নেয় জাহিন। অতিসত্বর বিদায় নিতে হবে বুঝতেই মুত্তাসনিমের ঘরের দিকে এগোয়। যাওয়ার আগে ঘুমন্ত মুহুর মুখ দর্শনের তীব্র ইচ্ছা জাগে মনে। ও ঘুম ভাঙ্গবার মতো কলিজা নিয়ে জন্মায়নি জাহিন। মায়াবতীর ঘুম কখনো ভাঙ্গতে নেই। মুত্তাসনিমের মাথার কাছে বসে আছে মুনা। পাশেই বেঘোরে ঘুমাচ্ছে মুত্তাসনিম। দরজার কাছে দাঁড়িয়েই মৃদু শব্দে মুনাকে ডেকে উঠে জাহিন। সম্ভিত ফিরে পাওয়ার মতো তাকায় মুনা। তড়িৎ গতিতে বেরিয়ে যাওয়ার জন্যে পা বাড়াতেই পুনরায় ডেকে উঠে জাহিন। যাবেন না? থমকে দাঁড়ায় মুনা। চোখ তুলে একবার তাকায় জাহিনের পানে। আমি চলে যাচ্ছি এখন।
আপনি দয়া করে মুহুর খেয়াল রাখবেন। মুহুর সাথে কোনো অযত্ন বা কিছু খারাপ হলে আমি কিন্তু তা হজম করব না। জাহিনের কথায় আশ্চর্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মুনা। এই অবস্থায় কি করে তার বোনকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবল লোকটা? এতটা নির্দয় কি করে হয় মানুষ? একবার তো মনে হচ্ছে প্রচণ্ড ভালোবাসে, আরেকবার মনে হচ্ছে কেবলই তার দায়িত্ব পালনে অধীনস্থ। ততক্ষণে চলে গেল জাহিন। হাতে তার সময় সীমিত। জীবনের এই পর্যায়ে এসে জাহিন খুব বাজেভাবে উপলব্ধি হল ডাক্তারি পেশাটা আসলেই ভালো নয়। যে পেশা কিনা মানুষকে তার ব্যক্তিগত জীবন থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়, পরিপূর্ণ জীবন দিতে পারে না। ইচ্ছে করছে ছেড়ে দিক এই অভিশপ্ত পেশা। ঘড়িতে রাত 2টো বাজে। সারাদিন পেরিয়ে রাতের দিকে ঘুম ভাঙল মুতাসনিমের। মাথার ভারটা খানিক কম মনে হলেও মস্তিষ্ক তার ফাঁকা লাগছে। পাশে খেয়াল হতেই দেখে ঘুমাচ্ছে মুনা। জাহিনের কথা মনে হতেই আশেপাশে চোখ বুলিয়ে নিল। পরক্ষণে তোরাত করে খাট থেকে নেমে বাইরে চলে আসল। দুপদাপ শব্দ পেতেই ঘুম ছুটে যায় মুনার। বোনকে ছুটতে দেখেই পিছু ডাকে, মুহুপু। চলন্ত পা দুটি থেমে যায় মুতাসনিমের। ঘাড় ঘুরিয়ে প্রথমেই জিজ্ঞেস করে, ডাক্তার কই? ভ্রু কুঞ্চিত হয়ে আসে মুনার। এই রাতবিরেতে তার মুহুপু ডাক্তার খুঁজছে কেন? শরীর কি খারাপ লাগছে তার? নাকি বাবার শোকে পাগল হয়ে গেল? ভাবতেই কলিজা কেঁপে উঠল মুনার। শুকনো ঢোক গিলে বলল, তুই ডাক্তারকে খুঁজছিস কেন আপু? চোখে মুখে বিরক্তির ছাপ মুতাসনিমের। এমনিতে তার মায়ের আচরণ ভালো ছিল না। সবার সামনে কত ছোট করে দিয়েছে তাকে। জাহিনের জন্যে মনটা আকুপাকু করে উঠে। পাছে আবার কি না শুনিয়ে দিল তাকেও। ততক্ষণে মুনা আবারও বলছে, আপু তোর কি শরীর খারাপ করছে? ফোঁস করে দম ছাড়ে মুতাসনিম। পরক্ষণে বলে, ইয়ার কি ভালো লাগছে না মুনা? আমার মনটা এমনিতে প্রচণ্ড খারাপ। তোর জিজু কোথায় সেটা বল। মুনা কেবল হা করে বোনের কথা শুনছে। হঠাৎ ডাক্তার খুঁজছে তো আবার হঠাৎ জিজুকে খুঁজছে। মাথায় কি তালগোল পাকালো তার মুহুপুর? ভয় নিয়েই বলল মুনা, চলে গেছে। তোমার শাশুড়ি আর মিনা খালাও চলে গেছে। মুনার কথায় অবাক হল না মুতাসনিম। নিশ্চয়ই তার মা তাদের সাথে খুব বাজে ব্যবহার করেছে। নয়তো যাওয়ার কোনো কারণ খুঁজে পেল না মুতাসনিম। চোখ বুজে ছোট্ট শ্বাস ছাড়ে। লজ্জায় কান দিয়ে কেমন ধোঁয়া নিঃসৃত হচ্ছে। ধীর পায়ে খাটে এসে বসে মুতাসনিম। হাত পা শক্তিশূন্য লাগছে। কাল থেকে যে ভালোমতো খাবারও পেটে পড়েনি। সম্মুখে আসে মুনা, ইতস্ততভাব মুখে। জোরসড় হাত দুটি নিয়ে দাঁড়িয়ে আছে। পরক্ষণে বলে, তোর খুব খিদে পেয়েছে তাই না মুহুপু? চোখ তুলে তাকায় মুতাসনিম। বোন কিভাবে তার মনের কথাটা বুঝে ফেলল। ভরসা, ভালোবাসার এই একটা জায়গাই খুঁজে পেয়েছে। হোক দুজন ভিন্ন মায়েদের গর্ভে, একই বীর্যে তো জন্ম তাদের। পিতা তো দুজনেরই একটা। মুতাসনিমকে অবাক করে দিয়ে বলল মুনা, অনেক চেষ্টা করেও তোর জন্যে একটুখানি খাবারের ব্যবস্থা করতে পারলাম না। মা দিলই না। ছোট থেকে তো এমনটাই হয়ে আসছে, কখনো গরম গরম খাবার কপালে জোটেনি।
বেঁচে যাওয়া খাবার খেয়েই দিন কাটত। আজ এই দুর্দিনেও মায়ের মন একটুখানি গলল না। মা জাতটাকেই বুঝতে পারে না মুত্তাসনিম। কখনো মনে হয় মমতাময়ী, কখনো মনে হয় পাথর হৃদয়নী। মুত্তাসনিম কেমন মা হবে জানে না। মায়ের সংস্পর্শ, মাতৃত্বের আদর কিছুই যে জোটেনি। পেটে ঘুটঘুট শব্দ হচ্ছে। খিদের মাত্রা বাড়ছে। মনের দহনের তাপে খিদেটা মিয়ে গেল। মিনমিন গলায় বলল মুনা, আমিও খাইনি মুহুপু। তবুও মা একটুখানি খাবার দিল না। ছোট্ট বোনটার মুখের দিকে তাকাতে পারে না মুত্তাসনিম। বড্ড কষ্ট হয়। তার দোষের সাজা বোন পাবে কেন? মলিন মুখে হাসি টানতে চাইল মুত্তাসনিম। বিষণ্ণ মুখে হাসিটা নিতান্তই বড্ড তুচ্ছ মনে হল। তুই কেন অভুক্ত থাকবি? শরীর খারাপ করবে মুনা। তুই খেয়ে নে। জেদ ধরে বলে মুনা। খাবো না মানে খাবি না? কষ্ট পেলে দু বোন একসাথে পাব। উঠে দাঁড়ায় মুত্তাসনিম। বোনটাকে বুকে চেপে ধরে। কান্নারা আর বাঁধ মানেনি। পুরো শরীর কাঁপিয়ে অশ্রুপাত হয়। রাত ৩টে। ঘন আধার, কালো আকাশ। ঘুম নেই জাহিনের চোখে। হাঁসফাঁস লাগছে কেমন। তার মুহু কি করছে? ঘুম ভেঙ্গেছে তার? একটা কি ফোন করে দেখবে? চঞ্চল আনমনা হয়ে আছে মনটা। বাড়ি ফেরার এত তীব্র তাগিদ আগে কখনো অনুভব করেনি জাহিন। ভেতরের ছটফটানি তাকে দুদণ্ড স্থির থাকতে দিচ্ছে না। এই যে কালকে মেয়েটাকে দিব্যি বুকের মাঝে নিয়ে সান্ত্বনা দিয়েছিল, আজ সে বুকটাই কেমন ফাঁকা লাগছে। অবশ্য পারুল বেগমের জন্য ভয়টা দ্বিগুণ হয় জাহিনের। মহিলাটাকে বিন্দু পরিমাণ সুবিধার লাগেনি। ঘড়ির কাঁটা সকাল ৮টায়। ঘর ভর্তি বাজার দেখে চক্ষু চটগাছ পারুল বেগমের। এর আগে এত বাজার সদাইপাতি তার বাড়িতে প্রবেশ করেনি। হিসেব করলে দেখা যাবে দিব্যি ৬ মাস অনায়াসে পার করতে পারবে। এটা যে মুহুর শহুরে জামাইয়ের কাণ্ড বুঝতে বাকি রইল না পারুলের। খুশিতে ভেতর খানা তার গদগদ করে উঠে। কাল রাতে চালখানা ঠিক চেলেছে ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিশ্চিত মুহু তার জামাইকে কালকে ফোন করে বলেছে সে না খেয়ে আছে। সেই ফলস্বরূপ আজ এই সদাইপাতি। বাজারের সাথে একটা খামও আসলো পারুলের কাছে। খামটা তড়িৎ গতিতে খুলে দেখে পারুল। যা ভেবেছিল তাই। টাকা দেখে মাথা ঘুরে পড়ে যাবার পরিক্রম। এতগুলো টাকা সে মোটেও আশা করেনি। এই টাকায় তার সামনের আরও ৬ মাস দিব্যি ভালো চলে যাবে। পরক্ষণে ভাবে এটা আবার মুহুর জন্য পাঠায়নি তো। সে যাই হোক, টাকা তো কখনোই মুহুর হাতে হস্তান্তর করবে না পারুল। এতদিনে মনের খায়েশ পূর্ণ হল পারুলের। সোনার ডিম পাড়া হাঁস পেল বলে লোক দিয়ে বাজারগুলো ভেতরে নেওয়ার ব্যবস্থা করল। সদর দরজায় কর্কশ পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, কি পারুল বেগম, সংসার তো ভালোই সচ্ছল মনে হচ্ছে। তৎক্ষণাৎ দরজায় তাকাতেই আতকে উঠে পারুল বেগম। স্বগতোক্তি করে বলে, জুয়েল মির্জা। গমগম পরিবেশ মুহূর্তেই নিস্তব্ধ। আগের কথা বেমালুম ভুলে গিয়েছিল পারুল। এই জন্যই বলে বেশি খুশি হতে নেই, পড়ে দুঃখের ছোঁয়া লাগে। শুকনো ঢোক গিলে পারুল বেগম পরক্ষণে কান্না জড়ানো কণ্ঠে বলে, কি সর্বনাশটা হইল আমার।
মাথার উপরের ছাদটাই চলে গেছে। সব শেষ আমার। আশ্বস্ত কণ্ঠ জুয়েল মির্জার। এত চিন্তা কিসের? আমি তো আছি। মুহূর্তেই ভয়ানকভাবে কেঁপে উঠে পারুল। এই ভয়টাই যে পাচ্ছিল, শেষে এই ভয়টাই কিনা চেপে ধরল। পুনরায় বলে জুয়েল মির্জা, এবার আপনার কথা রাখবার সময় এসেছে। মাথা ভনভন করে ঘুরছে পারুলের। দুঃসময়ে মাথা প্রায় অকেজো হয়ে গিয়েছিল তার। জোকের বশে ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিল। এখন তা বুঝতে পারছে সে কতখানি ভুল করেছে। তার মাসুল তো এখন গুনতেই হবে। সবকিছুর জন্যে মুত্তাসনিম দায়ী। এই মেয়েটাকে উচিত ছিল কবেই জ্যান্ত পুঁতে দেয়া, নয়তো বিষপান করে মেরে ফেলা। জুয়েল মির্জা ফের বললেন, আমি সব বন্দোবস্ত করছি। ৩৮ দিন পর আপনার মেয়ে মুত্তানিমকে ঘরে তুলব। বুকের মধ্যিখানটা ছ্যাতো করে উঠে পারুলের। নিজের চোখে এখন মেয়ের জীবন শেষ হতে দেখবে। মা হয়ে মেয়েকে আগুনে নিক্ষেপ করে দিল। ভাবতেই কলিজা কেঁপে উঠে। মুহুর জন্যে আজ তার এই দিন দেখতে হচ্ছে। সবটাই দাঁতে দাঁত চেপে সহ্য করতে হবে এখন। পেটের মেয়েকে বাঁচাতে যে মুখ বুজে থাকতে হবে। দুপুর নাগাদ বেশ ভালো ভালো খাবারের আয়োজন হয়েছে। তাতে অবশ্য মুত্তাসনিমও শামিল ছিল। মায়ের এমন আচরণে সে বরাবরেই অবাক হয়েছে। বেশ খাতির যত্ন করছে পারুল বেগম, যা মুত্তাসনিম কল্পনায়ও আশা করেনি। মুনাবার কয়েক চোখের পলক ফেলে মায়ের কাণ্ড দেখছে, অবাকের রেশ বুঝি তাকেও ছুঁয়েছে। খাওয়া শেষে মুনা উঠে যেতেই তৎক্ষণাৎ মুত্তাসনিমের সম্মুখে আসে পারুল। চেপে ধরে মুত্তাসনিমের হাত। অবাক দৃষ্টি নিয়ে তাকায় মুত্তাসনিম। পারুলের চোখ দুটো কেমন করুণ লাগছে। মুখখানা ফ্যাকাশে। কোনো কি আবদার আছে তার? জিজ্ঞাসু দৃষ্টি মুহুর। তড়িঘড়ি করে শুধু এতটুকুই বলল পারুল, জরুরি কথা আছে মুহু। রাতে আমার সাথে সময় করে দেখা করবি। খবরদার মুনা যেন না জানে। বলেই ফের নিজের কাজে ব্যস্ত হয় পারুল। ততক্ষণে হাত ধুয়ে চলে এসেছে মুনা। অজানা এক ভাবনার রাজ্যে ডুবে যায় মুত্তাসনিম। তার মায়ের এমন কর্মকাণ্ডের সাথে পরিচিত নয়। হাত ধরা তো দূর থাক, ভালো করে তাকিয়ে পর্যন্ত কখনো কথা বলেনি পারুল। সেই পারুল কিছু বলতে চাইছে, তার মানে ব্যাপারখানা সামান্য হবে বলে মনে হয় না। তবে বিষয়টা ঠাহর করতে পারল না মুত্তাসনিম। শহরের জ্যাম ঠেলে ঠুলে ফাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছে জাহিন। রাত্রি প্রহর এখন। তার যাত্রা উদ্দেশ্যে মুত্তাসনিমের বাড়ি। হসপিটাল থেকে লম্বা ছুটি নিয়ে এসেছে জাহিন। জীবনটাকে এভাবে হেলাফেলা করে ফেলে রাখার কোনো প্রশ্নই আসে না। ছুটির জন্যে অবশ্য তাকে কাঠখড় পোড়াতে হয়েছে খুব। হাঁটু তুলে জানালার ধারে বসে আছে মুত্তাসনিম। পাশে মুনা বসে কত শত কথা বলে যাচ্ছে। বাবার ভাবনায় ডুবে আছে মুত্তাসনিম। আকস্মিক এমন মৃত্যুটা যেন মন মানতে পারছে না। ভাবলেই বুকটা ভার হয়ে আসে। নিঃশব্দে চোখের জল গড়ায় মুত্তাসনিম। অন্ধকার রুম হওয়ায় তা সহজেই দৃষ্টি এড়িয়ে যায় মুনার। এখন কেবল মুনার ঘুমিয়ে যাওয়ার অপেক্ষায় মুত্তাসনিম। তারপর চুপি চুপি মায়ের ঘরে যাবে। হঠাৎ শোয়া থেকে উঠে বসে মুনা। পরক্ষণে বলে,
আপু, তুই যে এই লোকটাকেই বিয়ে করেছিস আমাকে আগে বললি না কেন? জিজুর নাম তো জাহিন আর তুই আমাকে ফোনে বলেছিলি আতিক। কিছুই বুঝতে পারছি না। কাল থেকে কথাটা জিজ্ঞেস করার ফাঁকফোকর খুঁজছিল মুনা। বোনের মনের অবস্থা দেখে জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারছিল না। শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মুত্তাসনিম। কোথা থেকে বলা শুরু করবে? চোখ জোড়া তার টলমল করছে। শুরু থেকে শেষ অবধি সবটাই বলে মুনাকে। তবে আতিকের ব্যক্তিগত পারিবারিক ব্যাপারটা চেপে যায়। আতিকের মৃত্যু এবং পরবর্তীতে জাহিনের সাথে তার বিয়ে অবধি বলে। সবটা শুনে স্তব্ধ হয়ে আছে মুনা। এই জন্যেই তো কোনো কিছুতে হিসেবটা কেমন মিলছিল না। তবে এতদিন তার মুহুপু তাকে এই বিষয়টি বলেনি বিধায় খানিক রাগ। নাক টেনে কাঁদছে মুত্তাসনিম। পারুল বেগম অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসেন। দেরি সহ্য হচ্ছিল না তার। এখনো মুহু যায়নি বিধায় নিজেই চলে আসে। দু বোনকে কথা বলতে দেখে রাগে গা ফেটে পড়ার উপক্রম। দরজায় দাঁড়িয়ে শক্ত কণ্ঠে মুহুকে ডাকে পারুল বেগম। মুহু, আমার রুমে আয় একটু। অন্ধকারে মায়ের কণ্ঠ চিনতে তার ভুল হয় না। তোরাত করে খাট থেকে নেমে মুনার উদ্দেশ্যে বলে, তুই ঘুমা মুনা, আমি আসছি। মুহূর্তের মধ্যে সবটা ঘটে যায়। মায়ের হঠাৎ আগমনে অবাক হয় মুনা। তার মুহুপুর সাথেই বাকি বলবে মা? ব্যাপার খানা ভাববার মতোই। তড়িৎ গতিতে মায়ের রুমের সামনে যায় মুনা। ততক্ষণে ভেতর থেকে দরজা লক করা। ভয় সর্বাঙ্গ কেঁপে উঠে মুনার। আড়ি পেতে দাঁড়িয়ে থাকে বেশ খানিক সময়। না, ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। পরক্ষণে হতাশ হয়ে নিঃশব্দে হেঁটে চলে আসে। অন্ধকার রুম। গুমোট ভাব হয়ে আছে চারিপাশ। বাইরে দমকা হাওয়া বইছে। জানালা লাগিয়ে পর্দা টেনে দিয়েছে পারুল। ইচ্ছে করে এতক্ষণ যাবৎ চুপ করেছিল। তিনি নিশ্চিত তার মেয়েটা কান পেতে আছে বাহিরে। নীরবতা ভেঙে বলল মুত্তাসনিম, কখন থেকে চুপ করে আছো? কি বলবে মা? ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে পারুল। পরক্ষণে বলে, বাইরে মুনা দাঁড়ায় ছিল। এখন চলে গেছে। নিশ্চিন্তে সব বলা যাবে। মায়ের দিকে মনোযোগী দৃষ্টি মুত্তাসনিমের। মুখখানা করুণ করে বলতে শুরু করে পারুল, জুয়েল মির্জাকে তো চিনস? তোর সাথে যে বিয়ে ঠিক ছিল, পরে তুই পালায় যাওয়ার পর মুনারে চাইছিল, আমি দেইনি। তুই ঢাকা যাওয়ার পর সংসারের হাল একেবারে বেহাল দশা হয়ে গিয়েছিল। তার মধ্যে তোর বাবা অসুস্থ হয়ে যায়। রোজ রোজ মেলা টাকার ঔষধপত্র লাগত। এত খরচ বহনের সাধ্য যে আমাদের নাই, খুব ভালো করে জানস তুই। মুনা জানত তুই ঢাকায় কই থাকস। কতবার বলছি আমারে নিয়া যা, নয়তো ফোন ধরাই দে, তোর বাপের অবস্থাটা ছেমরি জানুক। কিন্তু মুনা তার কথায় অবিচল ছিল। মিথ্যা বলছে আমারে। তোর সিম নাকি হারায় গেছে, ফোনে পাওয়া যায় না। একদিন দরজা আটকায়া ইচ্ছামতো মারছি। সেদিন আমারে বলছে তোর নাকি শহরের এক উকিলের সাথে বিয়ে হয়ে গেছে। এখন যদি বাড়ির এই অবস্থার কথা বলি তাহলে সব ছেড়ে ছুড়ে এসে পড়বি তুই। মাঝে দম নেয় পারুল বেগম। স্তব্ধ হয়ে মায়ের কথা শুনছে মুত্তাসনিম।
তার বোনটা কত কষ্ট সহ্য করেছে তার জন্যে। ফের বলতে শুরু করে পারুল। এর পরদিন গেলাম জুয়েল মির্জার কাছে। যে মেয়েরে পেটে ধরছিলাম সে মেয়ের মায়া ত্যাগ করে তারে বললাম আমার মুনার সাথেই বিয়ে হবে আপনার। বিনিময়ে নিলাম লাখ খানেক টাকা। এই জন্মে এ টাকা শোধ করার মতো সাধ্য আমার নাই। ঔষধদের যা ঋণ ছিল মিটাইলাম। দিন দিন তোর বাপের অবস্থা খারাপই হতে থাকল। অবস্থা যখন বেশি খারাপ তখন দেখি মুনা তোরে কল দিছে। মনটার মধ্যে অসহ্য কষ্ট অনুভব করলাম সেদিন। চিৎকার করে বলছি খোদা তুমি যদি তারে নিয়া যাও তাহলে তাড়াতাড়ি নিয়া যাও। ওই মাইয়া যেন বাপের মরা মুখখানি দেখতে না পারে। শেষে লোকটা আর বাঁচল না। তড়িঘড়ি করে দাফনের ব্যবস্থা করতে বললাম। একটা কথা কি জানস মুহু? মানুষ যখন উপরে উঠে তখন মাথা নিচু কইরা নিচের মানুষ জনদের দেখে না, বরং পাড়া দিয়া মিশাইয়া দেয় মাটির সাথে। যেমনটা তুই করলি। ডুকরে ফুপিয়ে কেঁদে উঠে মুত্তাসনিম। মায়ের কথাগুলো কান্নার বাঁধ মানল না। তার কি উচিত ছিল না যেচে একবার বাবা মায়ের সাথে কথা বলতে? সে পরিস্থিতিতে কি ছিল মুহু? তার জীবনটা যে একটা ঝড়ে তছনছ হয়ে গিয়েছিল। বোনটাও তো পরিবারের এই অবস্থা ঘুণাক্ষরেও তাকে বুঝতে দেয়নি। বোনের ভালো করতে গিয়ে অজান্তেই আরো কষ্টের সাগরে ভাসিয়ে দিল। কাট কাট গলায় বলল পারুল, তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা ছিল না আমার। দেয়ালে পিঠ ঠেকেছে আমার। নয়তো তোর মুখ ও দর্শন পাপ। কথাগুলো পায়ের তলা থেকে মাটি কেড়ে নেওয়ার মতো শক্ত হয়ে কেবল দাঁড়িয়ে আছে মুত্তাসনিম। চারিদিক কেমন ঝাপসা লাগছে তার কাছে। এত কষ্টের ভার মস্তিষ্ক সইতে পারবে তো? পারুল বেগম তার মতো করে বলে যাচ্ছে, জুয়েল মির্জা আজকে আসছে তোর বোনের বিয়ের প্রস্তাব নিয়া। জোকের বসে যতই কিছু করি না কে এখন তো বুঝতাছি কি ভুল করছি। আমার এমন ফুলের মতো মেয়েটারে অকালে শেষ কইরা দিমু আমি। বলেই কান্নায় ভেঙে পড়ে পারুল। আঁচলে মুখ গুজে কাঁদে। ভাঙা কণ্ঠে আওয়াজ তোলে মুত্তাসনিম, তোমার একটা সিদ্ধান্তের কারণে জীবন আজ এখানে মা। সেদিন যদি তুমি এই জুয়েলের সাথে আমার বিয়ে ঠিক না করতে, না আমি পালাই আর না মুনার আজ এই দশা। তেতে উঠে বলে পারুল, তোর গতি তো ভালোই হইছে। বড়লোক উকিল জামাই পাইছস। কপাল তো খুলছে তোর। আর আমরা সব দিক দিয়াই শেষ। তার দায়ও তোর। মাথাটা এবার সত্যি ভনভন করছে মুত্তাসনিমের। যে কোনো সময় মাটিতে লুটিয়ে পড়বে। বন্ধ রুমে দমটাও আটকে আসতে চাইছে। এত অসহ্য অনুভূতি কেন? চোখ মুছে বলল পারুল বেগম, জুয়েল মির্জার টাকা পরিশোধ তুই করবি। আমার মায়ার জীবন আমি শেষ হইতে দিমু না। শেষ ভরসা এখন তুই। হঠাৎ দরজায় কড়া নাড়ে মুনা। শব্দ করে বলে, মুহুপু দরজা খোল, জিজু এসেছে। এলোপাতাড়ি পা ফেলে দরজার কাছে আসে মুত্তাসনিম। চোখ দুটো ঝাপসা হয়ে আছে। হাতটা ভীষণ রকম কাঁপছে। কোনোরকম দরজার ছিটকিনিটা খুলে দেয়। বিধ্বস্ত মুত্তাসনিমকে দেখে আঁতকে উঠে জাহিন। কিছু বলার আগেই মাথা ঘুরে জাহিনের উপর পড়ে যায় মুত্তাসনিম। দুহাতে সামলে ধরে দাঁড়ায় জাহিন। চলবে।